বাপ রে বাপ, কি রাগ দেখেছো? এত রাগী বউ কারো থাকে নাকি? তবুও ভালো, তোমার রাগ একটু একটু করে তো প্রকাশ তো হচ্ছে, এতেই আমি খুশি। আল্লাহ, দেখো বউয়ের রাগ ভাঙাতে ভাঙাতে না শহীদ হয়ে যায় আমি। আমিন। কি হলো কি? গাড়ি কি চলবে নাকি চালিয়ে চলে যেতে হবে? এই না না, আমি চালাবো, আমি থাকতে তোমাকে কষ্ট করতে হবে না, আমি আসছি। কাব্য চোখে সানগ্লাস পরে গাড়িতে উঠে অনেক আশা নিয়ে মিষ্টুর দিকে ফিরে, কিন্তু তাকিয়ে মুখটা ফ্যাকাশে করে সামনে তাকিয়ে থাকে। কি হলোটা কি? কোথায় আর হলো, কি ভাবলাম আর তুমি? কি আমি? তুমি এত আনরোম্যান্টিক কেন বলো তো? কোথায় ভাবলাম তোমার সিটের বেল্টটা লাগিয়ে দেবো। আর হুম, সাথে একটু লুচুগিরিও করতে পারবেন তাই না? ইস, সো সুইট। আপনার সব আশায় কেমন পানি ফেলে দিলাম। ছু, 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 ছু। তুমি সবসময় আমার রোম্যান্সের 12টা বাজিয়ে দাও। আপনার ভাগ্য ভালো, আপনার 12টা বাজাইনি। এখন কি যাবেন নাকি? যাচ্ছি তো। সবসময় তুমি এমন করো আমার সাথে, তা ভালোই লাগে না আমার। কাব্য মুখ গোমরা করে গাড়ি স্টার্ট দেয়, চালানো শুরু করে। মিষ্টু কাব্যর মুখ দেখে কেন জানি না খুব হাসি পাচ্ছে, কিন্তু হাসতেও পারছে না। জানালা দিয়ে মুখ বের করে মুচকে মুচকে হাসছে, যেটা কাব্যর চোখ এড়ায়নি। মিষ্টু। কাব্যর ডাকে মিষ্টু ওর দিকে তাকাতেই কাব্য হঠাৎ মিষ্টুর গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মিষ্টু গালে হাত দিয়ে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায়। তাতে কাব্যর কি? ও তো গাড়ি চালাতেই ব্যস্ত, এমন একটা ভাব নিয়ে সামনে তাকিয়ে আছে যেন কিছুই হয়নি। মিষ্টু রেগে যায় এতে। কি হলো এটা? কি হলো? সেটাই বলছি, কি করলেন এটা? কখন, কোথায়, কি করলাম আমি? আপনার সাহস হয় কি করে? আর বাবা বলবো তো কি করেছি আমি। আপনি খুব ভালো করে জানেন আমি কিসের কথা বলছি। কাব্য গাড়ি একসাথে দাঁড় করিয়ে মিষ্টুর দিকে ঝুঁকে পড়ে। মিষ্টু সিটের সাথে লেগে যায়। কাব্য আবার গালে একটা কিস করে দেয়। মিষ্টুর দিকে তাকিয়ে কাব্য ভ্রু কুচকে বলে, এখন বলো, তুমি কি এটার কথা বলছিলে? মিষ্টু কাব্যকে ধাক্কা দিয়ে সরাতে চাইলে কাব্য দুটো ধরে ফেলে। দেখুন। দেখছি তো। আচ্ছা, তোমার কি শ্বাসকষ্টের রোগ আছে নাকি? এইভাবে নিঃশ্বাস নিচ্ছ কেন? আর আমি খুব ভালো করে লক্ষ্য করছি, আমি তোমার কাছে আসলে এটা বেড়ে যায় কেন বলো তো? কাব্য কথাগুলো বলতে বলতে মিষ্টুর একদম কাছে চলে আসে। মিষ্টু চোখ মুখ শক্ত করে বন্ধ করে নেয়। হঠাৎ কাব্যর ফোন বেজে ওঠে। হঠাৎ ফোনের আওয়াজে দুজনের হুঁশ ফিরে। কাব্য মিষ্টুকে ছেড়ে ভালো করে নিজের জায়গায় বসে ফোন রিসিভ করে। আকাশ ফোন করেছে। ওরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কাব্য আর কথা না বাড়িয়ে গাড়ি চালাতে মন দেয়। একবার মিষ্টুর দিকে তাকিয়ে মুচকি হেসে সামনে তাকায়। এই বজ্জাতের লুচুগিরি আবার শুরু হয়েছে। শালা রাজাকার জীবনে ভালো হবে না। সবাই রেস্টুরেন্টে চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। যাদের জন্য সব তারাই চুপচাপ বসে আছে। কাব্য ওদের সব দেখে আলাদা দুটো টেবিলও নিয়েছিল, কিন্তু তবুও সবাই চুপচাপ। আকাশ রিয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু রিয়া এটা ওটার দিকে তাকিয়ে ইগনোর করছে বারবার। অবশেষে মিষ্টু আসে রিয়ার সাথে কথা বলতে। আকাশ কাব্যর সাথে কথা বলে, মিষ্টু রিয়ার সাথে আলাদাভাবে কথা বলে। সমস্যা কি আপু? তুমি ভাইয়ার সাথে কথা বলছো না কেন? কোনো সমস্যা নেই তো। তাহলে এমন করছো কেন? কি করেছি আমি? ভাইকে এভাবে ইগনোর করছো কেন? বেশ করেছি। তোর ভাই তো এতদিন আমাকে কম ইগনোর করেনি। আপু সবকিছু ভুলে যাও না, আর এতে ভাইয়ার কোনো দোষ নেই। ভাই তো। শোন মিষ্টু, তোর ভাইয়ের হয়ে একদম কথা বলতে আসবি না। আর এটাও ভুলে যাস না, তুই কিন্তু আমারও বোন। আরে আমি কেন ভুলে যাব? তুমি আমার কথাটা বুঝতে পারছো না? তুই আমার কথা বুঝতে পারছিস না। তোর ভাই আমাকে এতদিন যেমন নাকানি চুবানি খাইয়েছে, তারপরেও ওকে আমি কি করে ছেড়ে দিই? তবুও মনকে বুঝ দিতে পারতাম যদি তোর ভাই আমাকে একটু ভালো করে প্রপোজ করতো। কিন্তু দেখ, তেমন কিছু তো করার দূর, উল্টে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। আর তুইও আমার সাথে এভাবে কথা বলছিস, ভালো লাগে না আমার। থাকবোই না এখানে, থাক। আরে বাবা, আমার কথা তো শুনবে নাকি? রিয়া আর কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। এসে দেখে রিয়া কাব্যের পেছনের সিটে গাল ফুলিয়ে বসে আছে। মিষ্টু একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশকে বলে কিছু শপিং করতে যাবে, আর ওখান থেকে এতিমখানায় বাচ্চাদের সাথে দেখা করতে যাবে। আকাশও কিছু না বলে গাড়িতে উঠে বসে। মিষ্টুও আকাশের সাথে যাবে বলে, কিন্তু আকাশ কাব্যর গাড়িতেই বসতে বলে। বাধ্য হয়ে গিয়ে কাব্যর পাশের সিটে বসে পড়ে। কাব্যকে শপিং মলের কথা বলে, তারপর ওখানে গিয়ে ওরা অনেক শপিং করে। মিষ্টু বাচ্চাদের জন্য অনেক খেলনা জামা কাপড় কিনে নেয়।
নিজের জন্য কিছু জামা কাপড় কিনে নেয়, সাথে কাব্যর জন্য বিশেষ করে কয়েকটি জামা কাপড় কিনে নেয়, আর ওটা লুকিয়ে একজনকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সেটা কাব্য জানে না। তারপর ওরা ওখানে থেকে বের হয়ে পড়ে। ওখানে গিয়ে সব বাচ্চাদের জন্য আনা সবকিছু বাচ্চাদের হাতে হাতে দেয় গিয়ে। এর মধ্যে বাচ্চাদের দেখাশোনা করে এমন একজন খালা আসে। একটা 1 বছরের মেয়ে বাচ্চাকে নিয়ে এই মেয়েটাকে নাকি কালকেও এসে দিয়ে গেছে। মেয়েটি দেখতে খুবই মিষ্টি। মেয়েটিকে দেখে কোলে নেয়া লোভ সামলাতে পারছে না, না পেরে মিষ্টু এগিয়ে যায় ওকে কোলে নিতে। বাচ্চাটাকে কোলে নিয়ে মিষ্টু আদর করতে শুরু করে। রিয়া আকাশও যায় ওদের কাছে। রিয়াও কোলে নিতে চায়, কিন্তু মিষ্টু এখন কিছুতেই দিবে না ওকে, বলে সরে যায়। কিন্তু রিয়া জোর করে কোলে নেয়, কিন্তু বাচ্চা রিয়ার কোলে গিয়ে কেঁদে দেয়। মিষ্টু বাচ্চাটাকে নিয়ে নেয়, আর বাচ্চাটা মিষ্টুর কোলে গিয়ে আবার চুপ করে যায়। রিয়াও মুখ কাদো কাদো করে তাকিয়ে থাকে। কাব্য ওদের কাণ্ড দেখে হেসে ফোন বের করে। মিষ্টু আর বাচ্চাটার কয়েকটা ছবি তুলে নেয়। রিয়া এটা দেখে কাব্যর দিকে এগিয়ে যায়। রিয়াকে দেখে কাব্য প্রশ্ন করে, আচ্ছা রিয়া আপু, মিষ্টু বাচ্চাদের খুব পছন্দ করে তাই না? খুবই। বাচ্চা ওর খুব ভালো লাগে। যেখানেই ছোট বাচ্চা দেখবে গিয়ে কোলে নেবে। আর বাচ্চাগুলো হয়েছে খুব বজ্জাত। ওর কোলে গিয়ে কেমন চুপ করে থাকে, আর আমি নিলেই ভ্যা করে কান্না করে দেয়। কাব্য রিয়ার কথা শুনে হেসে ফেলে। তারপর সবাই ভেতরে গিয়ে কিছুক্ষণ গল্প করে। আজ দুপুরে এখানেই সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। সবকিছু ব্যবস্থা করে আকাশ। বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে। মিষ্টু ওকে শুইয়ে দিয়ে আকাশের সাথে কথা বলে রিয়াকে প্রপোজ করতে বলে। দেখ বোন, আমি এসব করতে পারবো না। আমি কিছু জানি না, তোমাকে করতেই হবে। বোন, বোঝার চেষ্টা কর, আমায় দিয়ে এসব হবে না। কেন হবে না? অবশ্যই হবে। তুমি আমার ভাই, তোমার মুখে এসব কথা মানায় না ভাইয়া। আর তাছাড়া এটা তো এতটাও কোনো কঠিন ব্যাপার না। আপু আসবে, তুমি শুধু এক হাঁটু গেড়ে বিয়ের জন্য প্রপোজ করবে, দ্যাটস ইট, নাথিং এলস। কিন্তু রিল্যাক্স, এত চাপ নিও না তো, কিছু হবে না। আমি রিয়া আপুকে ডেকে নিয়ে আসছি। ওকে, অল দ্য বেস্ট ভাইয়া। এই মিষ্টু, তুই আমাকে গরুর মতো এইভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? উফ, চুপচাপ চলো তো, এত কথা বলো না। কিন্তু যাচ্ছি কোথায় সেটা তো বলবি। গেলেই দেখতে পারবে। এখন আল্লাহর দোহাই চুপ করে থাকো। মিষ্টু রিয়াকে নিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড় করিয়ে দেয়। রিয়া চলে আসতে চাইলে মিষ্টু জোর করে দাঁড় করিয়ে দেয়। আকাশ করুণ চোখ নিয়ে অসহায়ভাবে মিষ্টুর দিকে তাকায়। মিষ্টু রাগী চোখে তাকায়। কাব্য পেছনে থেকে আকাশের পিঠে হাত বুলিয়ে সাহস দেয়। আকাশ একটু একটু করে এগিয়ে গিয়ে রিয়ার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ে। রিয়া দেখেও না দেখার ভান করে অন্যদিকে ফিরে তাকায়। ওই শুনছো? না, আমি তো কালা, কানে শুনি না। আমি কি তা বলেছি? উফ, যা বলার তাড়াতাড়ি বলো তো, আমার এত সময় নেই। আসছে মহারানী ভিক্টোরিয়া। ওই, কি বললে? তেমন কিছু না। আচ্ছা শোনো না, তুমি কি আমার ওইটা হবে? কোনটা? ওই যে সকালবেলা চায়ের কাপ নিয়ে এসব বলবে। ওগো শুনছো? উঠো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ইস, বোন, পরে লজ্জা পাস। আগে আবার হ্যাঁ বা না সেটা বল। আমার পায়ে ব্যথা করছে এভাবে রাখতে। কি কি বললে তুমি? ছি, মিষ্টু দেখেছিস কি বলছে? আজ অব্দি কখনো শুনেছিস কেউ প্রপোজ করার সময় হবু বউকে বোন বলে? করবো না আমি এই বিয়ে। আমি তোর ভাইয়ের বোন লাগি তো? ঠিক আছে, আজ থেকে আমি বোন হয়ে থাকবো। আমি এখনই বাড়িতে গিয়ে বাবাকে বলবো এটা যেন বন্ধ করে দিবে। রিয়া ভ্যাঁ ভ্যাঁ করতে রুম থেকে চলে যায়। মিষ্টু ডাকে কিন্তু শোনে না। এবার মিষ্টু ঠোঁট উল্টে আকাশের দিকে তাকায়, আর আকাশ অসহায়ভাবে বোনের দিকে তাকায়। ভাইয়া কি করলে এটা? আমি তো প্রথমেই বলেছিলাম আমাদের হবে না, তুই তো জেদ করে। ওই কি বলো এগুলো? তোমরা ছেলেরা এত কিছু করতে পারো আর নিজের মনের মানুষকে মনের কথা বলতে পারো না? আমি কিচ্ছু জানি না। তুমি এখন যাও, রিয়া আপুকে মানিয়ে নিয়ে আসো, যাও। মিষ্টু এক প্রকার জোর করে আকাশকে রুম থেকে বের করে দেয়। আকাশ রিয়াকে খুঁজতে চলে যায়। মিষ্টুও রুম থেকে বের হতে যাবে, কাব্য হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। মিষ্টুকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ বলো তো? ওদের এখন ওদের মতো করে নিজেদেরটা ভাবতে দাও। একটু আলাদা সময় প্রয়োজন এখন, আর আমারও।
ছাড়ুন বলছি, সমস্যা কি আপনার? সব সময় গায়ে পড়ে কথা বলেন কেন বলুন তো? গায়ে পড়া ছেলে কোথাকার, ছাড়ুন। কি বললে? আমি গায়ে পড়া ছেলে? তা নয় তো কি? হুম, তাহলে কথায় কথায় এমন করেন কেন? কি করেছি আমি? দেখুন, এখন একদম আমার মাথা গরম করবেন না, ছাড়ুন। হুম, তোমার মাথা কখন ঠান্ডা থাকে বলো তো? সব সময় তো রেগে আগুন হয়ে থাকে। এত রাগ কোথা থেকে আসে তোমার? ছোট্ট একটা মানুষ, তার আবার কি রাগ? দেখো, বেশি রাগ করতে নেই, তাহলে কিন্তু মাথার সব চুল অকালেই সাদা হয়ে যাবে। তখন আমার ছেলে মেয়ের মুখে মা ডাকার জায়গা খারাপ ভাই শুনতে হবে। তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না, ঠিক আছে? একদম ফালতু কথা বলবেন না। আর আমি কোন দুঃখে আপনার ছেলে মেয়ের মা হতে যাব শুনি? দুঃখে না গো, দুঃখে না, আমার বউ হওয়ার সুখে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। আমার বইয়ে গেছে, ছাড়ুন। সেটা তো সময় বলে দেবে গো জান। টাইম মাই ফুড। আপনি ছাড়বেন কিনা বলুন। আপাতত আমার ছাড়ার কোনো ইচ্ছে নেই। ঘাড়ে নাক নিয়ে স্লাইড করে বিষ্টু চোখ বন্ধ করে কাব্যর হাত খামচে ধরে। কাব্য হাত আলগা করে নিজের সামনে নিয়ে আসে মিষ্টুকে। মিষ্টু চোখ বন্ধ করে আছে। কাব্য মিষ্টুর দু গালে হাত রেখে চোখ বন্ধ করে তার দিকে এগিয়ে যায়। হঠাৎ মিষ্টুর হুঁশ ফিরে চোখ খোলে। কাব্যকে নিজের এত কাছে দেখে সরে আসতে চাইলে কাব্য আরো শক্ত করে ধরে। মিষ্টু কোনো উপায় না পেয়ে কাব্যের পায়ে আঘাত করে ছাড়িয়ে নিয়ে চলে যেতে ধরতেই কাব্য শাড়ির আঁচল ধরে ফেলে। এক হাতে নিজের পা ধরে অন্য হাতে মিষ্টুর শাড়ি। পা ধরার জন্য কাব্য নিচু হয়, যার জন্য মিষ্টুর শাড়ির পিন খুলে যায়। মিষ্টুর সাথে সাথে শাড়ি ধরে ফেলে, পিন ঘাড়ে ফুটে যায়। কাব্য সেদিকে কোনো খেয়াল নেই, ও তো নিচু হয়ে নিজের পায়ে হাত বোলাচ্ছে। মিষ্টুর শাড়ি ধরে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায় মিষ্টু। কি করবে কিছুই বুঝতে পারছে না। কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে কাব্যকে ছাড়তে বলে। আঁচলটা ছাড়ুন। মিষ্টুর এমন কণ্ঠ শুনে কাব্য ওর দিকে তাকায়। দেখে মিষ্টু নিচের দিকে তাকিয়ে শাড়ি ছাড়ানোর চেষ্টা করছে। মিষ্টুর অবস্থা বুঝতে পেরে কাব্য উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে মিষ্টুর দিকে এগিয়ে যায়। কাব্যকে এগিয়ে আসতে দেখে মিষ্টু একটু ভয় পেয়ে যায়। মিষ্টু কাব্যর দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন তা বুঝতেও পারছে না। কাব্য এগিয়ে এসে মিষ্টুর শাড়ির আঁচল ঠিক করে মিষ্টুর মাথায় দিয়ে মিষ্টুর কপালে যে ঠোঁট ছুঁয়ে দেয়। হঠাৎ কাব্যর এমন কাজে মিষ্টু একটু অবাক হয়ে যায়, তবুও কিছু বলে না। মিষ্টু আর একটা কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। কাব্য ডাকতে গিয়েও ডাকে না। রিয়া, আমার কথাটা তো একটু শোনো। কি শুনবো? আর কিছু শোনার নেই আমার। যাও তো এখান থেকে, একদম আমার পিছু নেবে না। আর কি হলো? হাত ধরলে কেন? হাত ছাড়ো বলছি। এমন করছো কেন বলো তো? তুমি তো জানো আমি এমনই, সব জেনেই তো ভালোবেসেছ, তাহলে এমন করছো কেন? আর এমন করলেই কি আমি এক রাতের মধ্যে পাল্টে যাব নাকি? আজব। তোমাকে আমি কিছু করতে বলেছি? হাত ছাড়ো। আর আমি তোমাকে কোনো ভালো টালো বাসি না, শুনেছো? ছাড়ো। ছাড়তে বললাম আর ছেড়ে দিলে। তুমি যখন আমায় ভালোই বাসো না, তখন আর ধরে রেখে কি হবে? আমি তো বিয়েটা এই জন্যই করতে চেয়েছিলাম। মিষ্টি আমাকে বলেছিল তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা তো না। আচ্ছা ঠিক আছে, তোমার আর কষ্ট করে বিয়ে ভাঙতে হবে না, আমি নিজেই কি হলো? এই মারছো কেন? আরে বাবা, মারছো কেন? কি করেছি আমি? আহ, মারছো কেন আমাকে? আমি তো তোমার কথায় আউচ রাখছি। এই রিয়া রেগে গিয়ে আকাশকে ইচ্ছে মতো কিল ঘুষি মারতে শুরু করে, সাথে কান্না করে দেয়। আকাশ হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। আরে কান্না করছো কেন? আমি তো এমনি বলছিলাম পাগলি। ছাড়ো বলছি, ছাড়ো। তুমি খুব খারাপ, খুব খারাপ তুমি। শুধু আমাকে কষ্ট দাও, একটুও ভালোবাসো না আমায়, একটুও বোঝো না আমায়। সবসময় শুধু মুখের কথায় বুঝতে পারো, মনের দিকটা কখনো বুঝতে চেষ্টা করো না। আচ্ছা সরি রে বাবা, সরি। আর কষ্ট দিব না, এখন থেকে শুধু ভালোবাসা। আর এত ভালোবাসবো যে তুমি নিজেই বিরক্ত হয়ে যাবে আমার ভালোবাসার অত্যাচারে। তখন কিন্তু আমাকে কিছু বলে লাভ হবে না, আমি কিন্তু কিছুই শুনবো না, আগেই বলে দিলাম। থাক। আকাশ রিয়াকে ছেড়ে নিজের থেকে একটু দূরে সরিয়ে রিয়ার দুই হাত ধরে রিয়ার চোখে চোখ রাখে। রিয়া, আমি আজ তোমাকে আরো কিছু বলতে চাই, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আর প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। বলো কি বলবে। রিয়া, তোমার কাছে কিছুই লুকানোর মতো নেই আমার।
আর এরা সত্যি তোমাকে খুব ভালোবাসে। তাই আমাদের নতুন জীবন শুরু করার আগে তোমার সাথে নিয়ে কথা বলে নেওয়াটা উচিত, যাতে পরে আমাদের মধ্যে আর কোনো সময় ঝামেলা না হয়। আর সব কথা শুনে যদি তোমার মনে হয় এই বিয়েটা করবে না, তাহলে আমি তোমাকে জোর করব না। এইভাবে বলছো কেন? দেখো, তুমি জানো না আমার বোন আমার জন্য কি, আর আমি আমার বোনের জন্য সব করতে পারি, এটা আমার অজানা নয়। আমি পৃথিবীর সব কিছু সহ্য করতে পারলেও আমার বোনের চোখের অশ্রু কখনো দেখতে পারবো না, আর না তাকে কখনো ক্ষমা করতে পারবো যে আমার বোনের কষ্টের কারণ হবে। আমার বোন সবসময় আমার প্রথম সন্তান হয়ে থাকবে। আমি ওর বাবা মা ভাই সব কিছুই। তাই ওর ওর উপর দায়িত্ব সবচেয়ে বেশি। বিয়ের পর তোমার মনে হতেই পারে আমার বোনকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকে হয়তো বাসি না। কিন্তু এমন না। শুনো, আল্লাহ প্রতিটি মানুষের জন্য মানুষের মনে আলাদা আলাদা জায়গা সৃষ্টি করে দিয়েছে। সবার জন্য মানুষের মনে আলাদা আলাদা বিশেষ একটা করে জায়গা থাকে। আর আমার বোনের জায়গায় আমার বোন থাকবে একজন ভাই হিসেবে। বোনকে যেমন ভালোবাসে ঠিক তেমনই ভালোবাসবো, তেমনি আগলেও রাখবো। ভাইয়ের থেকে হয়তো একটু বেশি, কারণ আমার কাছে নিজের সন্তানের মতন। আর তোমার জায়গাটাও আলাদা। আমি কখনো স্বামী হিসেবে নিজের কোনো দায়িত্ব অপালন করব না। তোমার যা প্রাপ্য তুমি তাই পাবে। স্ত্রী হিসেবে তোমার ভালোবাসার কখনো কোনো কমতি রাখবো না। কিন্তু তবুও যদি তোমার কোনো অভিযোগ থাকে আমার উপর, তাহলে সেটা আমাকে বলবে। কিন্তু আমার বোনকে কখনো হিংসে করবে না, আর না ওর সাথে এমন কোনো ব্যবহার করবে যাতে আমার বোন কষ্ট পায়। এটা আমার অনুরোধ। তুমি কিন্তু আমাকে ছোট করছো। না রিয়া, আমি তোমাকে ছোট করার জন্য কিছু বলিনি, বিশ্বাস করো। কখনো নিজের বোন ছাড়া ভাবিনি। সবসময় নিজের বোনের থেকে ওকে ভালোবেসে এসেছি, আর সেটা তোমাকে ভালোবাসার অনেক আগে থেকে। আমি তো জানতামও না কখনো তুমি আমায় ভালোবাসবে। আর আজও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তবু মিষ্টু আমার কাছে আমার বোনই থাকবে। আর ওর জন্য কখনো আমার মনে আর যাই আসুক না কেন, হিংসে আসবে না। তুমি ভাবলে কি করে এটা আমি মিষ্টুকে হিংসা করব? জানো তোমার প্রতি আমার ভালোবাসা কেন জন্ম নিয়েছিল? তোমাদের এই ভাই বোনের ভালোবাসা দেখে। তোমার নিজের বোনের প্রতি এত ভালোবাসা, এত কেয়ার দেখে মুগ্ধ হয়ে তোমার প্রেমে পড়েছিলাম। জানি না কখন তোমাকে এত ভালোবেসে ফেলেছি। আর আজ তুমি ভালো, খুব ভালো বলেছো। আর কি জানো, আমারও না এখন সত্যি মনে হচ্ছে এই বিয়েটা না হওয়াই ভালো হবে। হয়তো বিয়ের পর আমি তোমাদের বিরক্তির কারণ হব। আমার কথা ভেবে হয়তো তোমরা দূরেও সরে যেতে পারো, আর এটা আমি কখনোই চাইবো না। তার থেকে ভালো হবে এখন যেমন চলছে তেমনই থাক। আমি বরং তোমাদের জীবন থেকে চলে যাই। রিয়া চলে যেতে ধরলে আকাশ হাত ধরে ফেলে। রিয়া হাত ছাড়তে বলে, কিন্তু আকাশ ছাড়ে না। রিয়া কান্না করছে নিচের দিকে তাকিয়ে। আই এম রিয়েলি সরি রিয়া, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছুই বলিনি, বিশ্বাস করো। আমার যে খুব ভয় করে বোনকে নিয়ে। সবসময় মনে হয় আমি না কখনো আমার বোনের কষ্টের কারণ হয়ে যাই। বাবা মা ছাড়া আমার বোনটা অনেক কষ্ট পেয়েছে। আমি তো নিজেকে বুঝিয়ে নিয়েছি, কিন্তু আমি খুব ভালো করেই জানি আমার বোনের বাবা মা না থাকাটা সে কতটা কষ্টে আছে। আর আমি হাজার চেষ্টা করেও সেটা দূর করতে পারিনি। আমি এটাও জানি ও আমাকে নিজের মনে করে বাবা মা ভাই সব। আর তাই এতটা কিছুই মানতে পারবে না আমার জন্য আমার বোন কষ্ট পাচ্ছে। আর এর থেকে আমি মরে যাব, কিন্তু তবু আমার বোনের কষ্টের কারণ হতে পারবো না আমি। ওর তো আমি ছাড়া আর কেউ নেই বলো। আমি যদি ওকে কষ্ট দেই, ও কার কাছে যাবে বলো তো? আমি তো ওর বাবা মা সব, তাই তোমাকে এসব বললাম। তুমি বিশ্বাস করো, আমি কখনো তোমাদের ভাই বোনের মধ্যে আসবো না। আর এখন থেকে মিষ্টু শুধু তোমার না, আমাদের সন্তান, আমাদের প্রথম সন্তান। সবসময় মিষ্টুই থাকবে। ওর জায়গা কেউ কখনো নিতে পারবে না। তবু যদি তোমার আমার কথা বিশ্বাস না হয়, তো আমি কখনো নিজের মা হব না। মিষ্টুকেই নিজের সন্তান ভেবে সারা জীবন কাটিয়ে দেব। না, তোমাকে এমন কিছু করতে হবে না। আমি তোমাকে বিশ্বাস করি। আর তাছাড়া তোমাকে তোমার কোনো অধিকার থেকে বঞ্চিত করব না। তোমার যা অধিকার সবই তুমি পাবে। তবুও একটা অনুরোধ, আমার বোনকে সবসময় একটু মায়ের স্নেহ আদর ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। এটা ছাড়া তোমার কাছে আর কোনো চাওয়া নেই আমার। আমি কথা দিলাম, আমি সবসময় চেষ্টা করব মিষ্টুর মা হতে। ওকে নিজের সন্তানের মতো আগলে রাখবো। তোমাকে কখনো অভিযোগ করার সুযোগ দিব না। ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাকে। আজ তোমার প্রতি আমার সম্মান আরো অনেক বেড়ে গেল।
আই লাভ ইউ রিয়া। লাভ ইউ টু। দুপুরে একসাথে খেয়ে বাচ্চাদের সাথে গল্প করে খেলা করে বিকেলের দিকে ওরা বাড়িতে চলে যায়। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মিষ্টুর এর মধ্যে কাব্যর সাথে একটা কথা বলা তো দূরে, তাকায়নি। কাব্যকে বারবার এড়িয়ে চলেছে। কাব্য কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। মিষ্টুর রেগে আছে কিনা সেটাও বুঝতে পারছে না। একবার ভাবছে তখন তার জন্য সরি বলবে, কিন্তু কি করে? মিষ্টু তো কথাই বলছে না। কি করবে না করবে ভেবেই পাচ্ছে না। রাতে খাওয়া দাওয়া করতে বসে সবাই এমন সময় দাদি বিয়ে নিয়ে কথা বলে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই ভালো হবে। আর তাই আর 7 দিন পর এনগেজমেন্টের ডেট ফিক্স করেছে। আর তার 7 দিন পর বিয়ে। কাল থেকে সবাইকে নিমন্ত্রিত করা হবে। রিয়ার মামার বাড়িতে সবাইকে আসতে বলে দাদি ছোট মাকে। ছোট কিছু না বলে ওখান থেকে চলে যায় নিজের রুমে। এটা নিয়ে দাদি কিছু বলতে যাবে তার আগেই চাচ্চু সব সামলে নেয়। মিষ্টুর নানির বাড়িতেও সবাইকে আসার জন্য বলে দিয়েছে, সবাই আসবে। মামা মামি ভাই বোন কাল বিকালের মধ্যেই চলে আসবে। সাথে আকাশের বন্ধুদেরও বলতে বলে। এক কথায় সবাইকে আসতে হবে। দাদির অর্ডার, বাড়িতে এই একটা বিয়েই আছে, তাও আবার নাতি নাতনির একসাথে হবে। তাই বিয়েটা খুবই ধুমধাম করেই হবে, কোনো কিছুর কমতি থাকবে না। এটা মিষ্টুর অর্ডার, আর সবকিছুর দায়িত্ব মিষ্টু নিজেই নিয়েছে, নিজের হাতে সব করবে। নিজের ভাইয়ের সাথে তার বোনের বিয়ে বলে কথা, দায়িত্ব দ্বিগুণ। যাই হোক, সব কথা শেষ করে যে যা রুমে চলে আসে। মিষ্টুও চলে আসে নিজের রুমে। কাব্য মিষ্টুর পিছু পিছু আসে। মিষ্টুকে ডাকে, কিন্তু মিষ্টু না শুনেই রুমে আসে। কাব্য শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মিষ্টু চমকে ওঠে, তারপরও নিজেকে স্বাভাবিক করে চুপচাপ শুয়ে পড়ে। কাব্য লাইট অফ করে শুয়ে পড়ে। সকালে মিষ্টু নিজেকে কাব্যর বুকে আবিষ্কার করে। কিছু না বলে আস্তে করে কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে কিছু রান্না করবে ভাবে। রান্নার কাজে লেগে পড়ে। রান্না করছে আর উপরের দিকে বারবার তাকাচ্ছে। সবাই খেতে বসে যায়। মিষ্টু, ছোট মা, রহিমা খালা, ফুলমণি, জরিনা মিলে রান্না শেষ করে খাবার টেবিলে সার্ভ করে দেয়। কিরে মিষ্টু, নাজ্জামাই কোথায়? এখনো নিচে আসছে না খেতে? দাদি বলার সাথে সাথে কাব্য মিষ্টু বলে ডাকাডাকি শুরু করে। মিষ্টু শুনেও না শোনার ভান করে চুপচাপ খাবার সাজাচ্ছে, কোনো কথা বলছে না। কিরে নাজ্জামাই, তোকে কখন থেকে ডাকছে, তুই যাচ্ছিস না কেন? দেখ, কিছু দরকার হলো নাকি? দরকার তো অবশ্যই হয়েছে, কিন্তু সেটা আমাকে না। মানে? কদম ভাইয়া, একটু এদিকে আসো তো। কদম লজ্জামাখা হাসি দিয়ে সবার সামনে আসে। সবাই কদমকে দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এই কদম ভাইয়া, তুমি এগুলো কি পরেছো? এগুলো তো কাব্যের পোশাক, তুমি কোথায় পেলে? মিষ্টি অপমানি দিয়েছে আমারে ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ কদম ভাইয়া, তোমাকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে এগুলো তোমার জন্যই তৈরি হয়েছে। আচ্ছা শোনো না, একটু আমার রুমে যাও তো। ওনার এখন তোমাকে খুব প্রয়োজন, যাও। আমি এখনই যাইতেছি দুলা ভাইরে সাহায্য করতে। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাও। মিষ্টু, তোর মাথায় কি চলছে রে? আবার কি করতে চাইছিস বেচারা ছেলেটার সাথে? হ্যাঁ রে বোন, কি করছিস আবার? উফ, কি আর করব, আমি কিছু করিনি সত্যি। তোমরা খেতে শুরু করো তো, ওনার সময় হলে ঠিকই আসবে। নাও খাওয়া শুরু করো। আমি তোমাদের জামাইকে অত্যাচার করে মেরে ফেলবো না। সো চিন্তা ভাবনা বাদ দিয়ে খেতে শুরু করো। মিষ্টু আপা তোমারে দুলা ভাই চাইতে কইল ওইখানে। মিষ্টু, যা নাজ্জামাই কেন ডাকছে সেটা শুনে ওকে তাড়াতাড়ি নিয়ে খেতে আয়। হ্যাঁ বোন, যা কাব্যকে ডেকে নিয়ে আয়। মিষ্টু আর কথা না বাড়িয়ে রাগে গজগজ করতে করতে রুমে যায়। গিয়ে একটা চিৎকার দেয়, কারণ কাব্য একটা টাওয়েল পরে বসে আছে। সাথেই মিষ্টু চোখে হাত দিয়ে ঢেকে উল্টো দিকে ফিরে তাকায়। সমস্যা কি আপনার? হ্যাঁ, এবার বসে আছেন কেন? লজ্জা নেই আপনার? এইভাবে একটা মেয়েকে ডেকে ছি ছি ছি। মানে কি? আমি আবার কোন মেয়েকে ডেকে আনলাম? ওই, আপনার চোখে কি নেবা হয়েছে? হ্যাঁ, আমাকে আপনার চোখে পড়ছে না? পড়বে না কেন? কিন্তু সবাই। আর তুমি কি এখন নাকি? কেন, আপনার কি? আহ, এই আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কাব্য এগিয়ে এসে মিষ্টুর সামনে দাঁড়ায়। মিষ্টু মুখ থেকে হাত সরিয়ে দেয়। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। আস্তে আস্তে চোখ মেলে দেখে কাব্য পলকহীনভাবে তাকিয়ে আছে। মিষ্টুর শুকনো একটা ঢোক গিলে সরে আসতে চাইলে কাব্য হাত ধরে ফেলে। আমার জামা কাপড়গুলো কোথায় রেখেছো? আর এগুলো কি? হ্যাঁ, কেন আপনি জানেন না? এগুলোকে তো খাঁটি বাংলা ভাষায় লুঙ্গি আর ফতুয়া বলে। আর আপনি জানবেনই বা কি করে? আমেরিকান আমরা বলে কথা।
হোয়াট দ্য আমেরিকান আমরা মানে কি? শুনুন, এখন আপনাকে মানে টানে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। প্লিজ আমার কাপড়গুলো এখন দাও। আমি এখন পরিনি এগুলো এর আগে। পারেননি তো কি হয়েছে, আজ পারবেন। গ্রামের মেয়েকে বিয়ে করেছেন, অথচ গ্রামের মানুষের পোশাক পরবেন না, তা কি করে হয়? আর যদি না পরতে পারেন তো ফিরে যান নিজের শহরে। কাব্য আর কোনো কথা না বলে একটা লুঙ্গি আর ফতোয়া নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিষ্টুও না দাঁড়িয়ে নিচে চলে আসে। কি রে তুই একা কেন এলি? জামাই কোথায়? আচ্ছা, তোমরা সব সময় এত জামাই জামাই করো কেন বলো তো? আমাকে কি কারো চোখে পড়ে না? সব সময় শুধু জামাই জামাই করো, যেন উনি সবার আপন আর আমি পর। বোন, কি বলছিস এসব? ওই তো কাব্য চলে এসেছে। কাব্য কোনো রকমের লুঙ্গি পেঁচিয়ে আস্তে আস্তে নেমে আসে। কিছু না বলে চুপচাপ খেতে বসে যায় আর বারবার হাতে লুঙ্গি ধরে চেক করে, খুলে যাচ্ছে না তো। আরে দুলাভাইয়ের তো একেবারে গ্রামের মানুষ মনে হচ্ছে, ঠিক আমাদের মতন। সত্যি আপনারে দেখলে এহেন কেউ কইতেই পারবো না আপনি বিদেশ থেকে আইছেন। তই যাই কর না কেন, আপনারে কিন্তু হেব্বি লাগছে। ঠিক কইছিস ফুলবানু, দুলাভাইরে একদম। ওই তোরে না কইছি আমারে ফুলবানু কইবি না? আমার নাম মোচা ফুলমণি খাতুন। ওই চুপ করবি তোরা? জামাইয়ের ইচ্ছে হয়েছে পড়েছে, তাতে এত কথা বলার কি আছে? আমরা বাঙালি, আর এটা বাঙালির ঐতিহাসিক একটা পোশাক, এটা সবাই পরতে পারে। আর মানুষের পরিচয় কখনো তার পোশাক ঠিক করে না, বুঝেছিস? তা নাচ জামাই হঠাৎ করে এসব? আরে দাদি, হঠাৎ করে কি বলছো? ওনার ইচ্ছে হয়েছে তাই পড়েছে। আর তাছাড়া গ্রামের মেয়েকে বিয়ে করেছে, এসব একটু মাঝে মাঝে না পড়লে হয় বলো? সত্যি যাই বলো না কেন, কাব্যকে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম হিন্দি হিরোদের মতো। শুধু একটা কালো চশমা হলে জাস্ট জমে যেত। হয়েছে, আর জমতে হবে না। খাওয়া শুরু করো সবাই। আর একটা কথা, কাব্য, তুমি একবার তোমার বাড়িতে ফোন করে বলে দাও তো আমি আর তোমার চাচা শ্বশুর আজই যাচ্ছি। কি? কেন? কেন মানে, কাল তো ঠিক হলো আকাশ রিয়ার বিয়ের তারিখ, ওনাদের বলতে হবে না? না মানে কি দরকার শুধু শুধু কষ্ট করে এত দূর যাওয়ার? আমি বরং ফোনে ওদেরকে বলে দেবো সব। না না, তা কি করে হয়? এটা আমাদের মেয়ের শ্বশুর বাড়ি আর নতুন মেহমান, তাদের নিজের বাড়ি, বিয়েতে এভাবে বলা যায় না। তুমি চিন্তা করো না, আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা বাড়িতে গিয়ে ওনাদের বলে একবারের সাথে করে নিয়ে আসবো। বিয়ে শেষ হওয়ার আগ অবধি ওনারা এখানেই থাকবে। ছোট আপু, কি দরকার বলো? উনি যখন না করছে তাহলে শুধু শুধু। কি বলছিস তুই শুধু শুধু মানে? মিষ্টু, আমি অন্তত তোর কাছে এমন উত্তর আশা করিনি। তোর শ্বশুর বাড়ি কোথায়? যাই হোক কাব্য, তুমি ফোনে বলে নিও আমরা যাচ্ছি ওই বাড়িতে। ঠিক আছে, দাদি যেটা আপনার বলবেন সেটাই হবে। কাব্য মিষ্টুর দিকে তাকিয়ে মিষ্টুর হাত ধরে। মিষ্টু কাব্যর দিকে তাকালে চোখে ইশারায় চিন্তা না করতে বলে। মিষ্টু করুণ চোখে তাকিয়ে আছে, সবাই নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। মিষ্টু চুপচাপ বসে আছে, খাবার গলা দিয়ে এখন কিছুতেই নামবে না। কাব্য যতই বলুক না কেন মিষ্টু কিছুতেই ভরসা পাচ্ছে না, এমন না হয় তীরে এসে তৈরি ডুবে না যায়। কাব্য মিষ্টুর অবস্থা বুঝতে পেরে মিষ্টুর দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, আমি সব সামলে নেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেউ কিছু জানতে পারবে না, অন্তত বিয়ের আগে কেউ কিছু জানবে না। রিল্যাক্স। মিষ্টু কাব্যর দিকে তাকায়। আজ প্রথম কাব্য মিষ্টুর মনের কথা বুঝতে পেরেছে। আজ প্রথমবারের মতো মিষ্টুর বিপদে হাত ধরেছে শক্ত করে। সবাই যে যার মতো খেয়ে চলে আসে, মিষ্টু নিজের রুমে চলে যায়। কাব্য উঠতে গিয়ে বিপদে পড়ে যায়, মনে হচ্ছে লুঙ্গি খুলে যাচ্ছে, অনেক কষ্টে ধরে রেখেছে। রিয়া নিজের রুমে যেতেই, রিয়া আপু শোনো না একটু। হ্যাঁ কাব্য বলো। না মানে আপু, তোমার কাছে সেফটি পিন হবে? হ্যাঁ, কিন্তু কেন? না মানে এই লুঙ্গিতে লাগাতাম আর কি, মনে হচ্ছে খুলে যাবে। কি? সেফটি পিন শাড়ি ওড়নাতে লাগায় জানতাম, কিন্তু কেউ লুঙ্গিতেও যে লাগায় জানতাম না তো। হিহি। ও আপু প্লিজ এখন মজা করো না তো। আচ্ছা, যখন এগুলো পড়তে পারো না তো পড়েছো কেন? আরে পড়েছি কি সাধে, তোমার বোন প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। মানে? আর বলো না, ও জামা কাপড় নষ্ট করেছিলাম আর তাই আমার সব পোশাক লুকিয়ে রেখেছে আর এগুলো পরতে দিয়েছে। সত্যি তোমরা পারো বটে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি।
আর মিষ্টুর সাথে কথা বলে দেখি কি করতে পারি। হা হা। রিয়া রুমে গিয়ে পিন এনে কাব্যকে দেয়। কাব্য কোনো রকমে লাগিয়ে রুমে যায় আর রুমে গিয়ে দেখে মিষ্টু।